অ্যারিজোনার এক পুরনো খনির শহর যার নাম ছিল প্রসপারিটি। নামটা যদিও বেশ ভালো, কিন্তু এখানে এখন শুধুই শূন্যতা। একসময় শহরের খনিগুলো থেকে প্রচুর সোনা উঠত, কিন্তু এখন সেগুলো সব বন্ধ। সেই নিস্তব্ধ রাতের গল্প। একজন লোক রাসায়নিক ভর্তি একটা ট্রাক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ মাঝপথে একটা খরগোশ দেখতে পেয়ে সে ট্রাকটিকে সজোরে একদিকে ঘোরায়, আর তখনই ট্রাক থেকে একটা বিষাক্ত রাসায়নিক ভর্তি ড্রাম ছিটকে পড়ে সোজা পাশের একটি পুকুরে গিয়ে পড়ে। অদ্ভুত সব ঘটনা। পরের দিন যশ নামের এক ছেলে, যার কিনা প্রচুর মাকড়সা পোষার শখ, সেই পুকুরে সেই জিজি পোকা ধরতে সে যেত। সে জানতোই না যে পুকুরের পানি বিষাক্ত। সে নিয়মিত তার পোষা মাকড়সাগুলোকে ওই পোকাগুলো খাওয়াতো এক সপ্তাহ পর পর। মাইক নামের আরেকজন ছেলে যশের কাছে আসে। মাইকেরও মাকড়সার প্রতি আগ্রহ আছে, কিন্তু যখন একটি মাকড়সা কাচের উপর দিয়ে লাফ দেয়, তখন মাইক ভয় পেয়ে পিছিয়ে যায়। মাইক খেয়াল করে যে যশের মাকড়সাগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বড় হয়ে গেছে। যশ জানায় সে তার মাকড়সাগুলোকে এক ধরনের জাদুকরি ঝিঝি পোকা খাওয়াচ্ছে, আর তার আশা যে এই আবিষ্কার তাকে অনেক ধনী করে তুলবে। তাদের কথা বলার মধ্যে একটা বড় মাকড়সা তার খাঁচা থেকে পালিয়ে যায়। যশ তখন মাইককে তার বিভিন্ন প্রজাতির মাকড়সা দেখায় এবং ক্যানএলা নামের এক ভয়ঙ্কর মাকড়সার সাথে পরিচয় করিয়ে দেয়, যে এসিড দিয়ে শিকারকে ভেতর থেকে মেরে ফেলে। মাইক স্কুলে যাওয়ার পর যশ বুঝতে পারে তার একটি মাকড়সা নেই। সে সেটি খুঁজতে শুরু করে, কিন্তু মাকড়সাটি তাকে আগে খুঁজে পায়। সেটি পিঠ বেয়ে উঠে তার ঘাড় কামড়ে দেয়। অসহ্য যন্ত্রণায় চিৎকার করে সে এদিক ওদিক ছোটাছুটি করার সময় ভুলবশত অন্য খাঁচাগুলোকে ফেলে দেয়। ফলে সব মাকড়সা ঘর থেকে পালিয়ে যায় এবং পুরো ঘর ছড়িয়ে পড়ে। যশের পোষা টিয়া পাখিকেও আক্রমণ করে। পরের সপ্তাহে মাইক আবার যশের সঙ্গে দেখা করতে যায়। পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় তার মা সামান্থা, যিনি কিনা এই শহরের শেরিফ মানে হলো পুলিশ, তিনি তাকে থামান। তিনি ডেপুটি পিটের সাহায্যে সেই বিষাক্ত ড্রামটি উদ্ধার করার চেষ্টা করছিল। তিনি জায়গাটিকে অনিরাপদ মনে করে মাইককে তার ট্রাকে করে বাড়িতে যেতে বলে। বাড়ি ফেরার সময় সে দেখে রাস্তায় তার মেয়ে আর মেয়রের ছেলে বাইক নিয়ে বিপজ্জনক স্টান্ট করছিল। তাদের দেখে সামান্থা ট্রাক ঘুরিয়ে থামায়। তিনি তার মেয়ে আশলিকে ট্রাকে তুলে নেয় এবং মেয়র ওয়াইডের ছেলে ব্রেডকে জরিমানা করে। সেই রাতে আশলি ফোনে অনেকক্ষণ কথা বলতে থাকে। মাইক তাকে বিরক্ত করার জন্য ফোনের তারের সাথে কারিকুরি করে। এরপর সে নিজেই ফোন নিয়ে যশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কেউ ফোন ধরে না। এদিকে যশের বাড়ি এখন মাকড়সার জালে ঢেকে আছে, আর তার মৃতদেহটি এখন বড় মাকড়সার খাবারে পরিণত হয়েছে। সেগুলো এখন কুকুরের মতো বড় হয়ে গেছে। শহরের মলের মেয়র ওয়াইড ঘোষণা করে যে শহরের আর্থিক অবস্থা ভালো না। তিনি একটি বাণিজ্যিক কমপ্লেক্স তৈরি করে এই সমস্যা সমাধানের প্রস্তাব দেন এবং স্থানীয়দের কাছ থেকে তাদের জমি চেয়ে নেন। তার এই প্রস্তাবে সবাই আপত্তি জানায়। তাদের মধ্যে ক্রিস ছিল, যার বাবা 10 বছর আগে মারা গিয়েছিলেন এবং শহরের খনিটির মালিক ছিলেন। ক্রিস শহরে ফিরে এসেছে এবং সে জানে তার বাবা খনিতে সোনার একটি স্তর খুঁজে পেয়েছিলেন। হোয়াইট এবং ক্রিসের মধ্যে তর্ক শুরু হয় এবং ক্রিস হোয়াইটকে ঘুষি মারে। সামান্থা তাদের আলাদা করে দেয়। ক্রিস রীতিমতো একজন বদমেজাজি ব্যক্তি ছিল, তাই সামান্থা তাকে ভালো ব্যবহার করার জন্য সতর্ক করে, কিন্তু আপাতত তাকে গ্রেফতার করে না। পিটের বাড়িতে তার বিড়ালটি ফেন্টার ভিতর দিয়ে একটা মাকড়সাকে ঢুকতে দেখে এবং সেটার পিছনে যায়। একসময় পিটের স্ত্রী রান্নাঘরের তাক থেকে কিছু নেওয়ার সময় হাত বাড়ান, কিন্তু স্বামীর সাথে ঝগড়া করতে করতে তিনি দেখতে পান না যে একটি মাকড়সা সেখানে লুকিয়ে আছে। হঠাৎ তারা তার বিড়ালটির কান্নার আওয়াজ শুনতে পায়। কিছু অস্বাভাবিক দাগ দেয়ালের উপর দেখা যায়, যা দেখে মনে হয় একটি বিড়াল এবং মাকড়সার শরীরে ছাপ। তারা বিড়ালের কান্নার আওয়াজ অনুসরণ করে দেখতে পায় এটি ছাদের দিকে যাচ্ছে। যখন বাতি জ্বলে নিভে যায়, তারা বিড়ালটির মৃত্যু শব্দ শুনতে পায়। পরের দিন সকালে ক্রিস তার খালা গ্ল্যাডিসের সঙ্গে কথা বলে। সে এতদিন কেন শহরে ছিল না তা সে ব্যাখ্যা করে। জানা যায় সে সামান্থার প্রাক্তন স্বামীকে মারধর করেছিল। সে এখনো সামান্থাকে ভালোবাসে, তাই গ্ল্যাডিস তাকে সাহস দেন যেন সে সামান্থার কাছে যায়। এদিকে মাইক বাড়ি থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু সে দেখে যে তার মা সাইকেলটিকে তালা দিয়ে রেখেছিল। আশলি ব্রেন্টের সাথে দেখা করতে যাচ্ছিল, তাই সামান্থা তাকে আত্মরক্ষার জন্য একটি ট্রিজার দেয়। এদিকে তার আন্টির কথা মতো ক্রিস ফুল নিয়ে এসে সামান্থাকে তার সাথে বাইরে যেতে বলে। তখন সে রাজি হয়ে যায়। তারা যখন কথা বলতে থাকে, তখন মাইক সুযোগ পেয়ে পায়ে হেঁটে যশের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে মাকড়সার জাল দেখে অবাক হয়ে যায়, কিন্তু সে কোনো মাকড়সাকে দেখতে পায় না, আর টিয়া পাখিটাকেও দেখতে পায় না। বাড়ির পিছনে গিয়ে দেখে অনেক বড় পায়ের ছাপ, যা প্রমাণ করে মাকড়সাগুলো আরো অনেক বড় হয়ে গেছে। ঠিক তখনই সেই গুহার ভেতরে একটি বিশাল মাকড়সাকে দেখতে পায়। সে দ্রুত সেখান থেকে পালিয়ে আসে খনির অন্য একটা জায়গায়। ক্রিস কিছু লোককে নিয়ে তার বাবার সোনার স্তর খোঁজার পরিকল্পনা করছিল। তো এখানে তোমরা অনেকেই বলতে পারো ক্রিস এখানে কি করছে? সে তো গিয়েছিল সামান্থাকে নিয়ে ডেটে যাওয়ার জন্য। আসলে ক্রিস সামান্থাকে তার সাথে ডেটিং এ যেতে বলেছিল ঠিকই, কিন্তু সেটা তখনই নয়, পরে কোনো এক সময়। তো যাই হোক, কাজ শেষে ক্রিস গাড়ি চালিয়ে যাওয়ার সময় মাইককে দেখতে পায়। তাই মাইক ক্রিসকে যশের মাকড়সাগুলোর কথা বলতে চেষ্টা করে।
করে এবং তাকে বিশাল পাটা দেখায়, কিন্তু ক্রিস এটাকে মজা ভেবে বিশ্বাস করে না। এদিকে শহরে মাকড়সার বিস্তার নীরবে বেড়ে চলেছে। খনিতে থাকা একজন লোক তার পায়ের কাছে কিছু একটা আটকে গেছে, সেটা দেখে সে সেটার ভিতরে ফু দেয়, আর তখনই একগুচ্ছ মাকড়সা তার মুখের উপর ঢুকে পড়ে। সেগুলো বের হওয়ার পর ক্যানোলা লোকটিকে মেরে ফেলে। এটা হলো সেই বিষাক্ত মাকড়সা যার কথা যশ মুভির শুরুতেই বলেছিল। মাইক যখন বাড়িতে ফেরে তখন জানালা দিয়ে ঢোকার সময় সামান্থা তাকে ধরে ফেলে। মাইক মাকড়সাগুলোর কথা বলার চেষ্টা করে, কিন্তু সামান্থা তাকে বাইরে যাওয়ার জন্য রেগে গিয়ে বলে সে বানিয়ে বানিয়ে এসব বলছে, যা মূলত তার টিভিতে বেশি কার্টুন দেখার ফল। সন্ধ্যায় মেয়রের একটি উট পাখি মারা যায়, আর বাকি পাখিগুলো আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। হোয়াইট বাইরে এসে তদন্ত করতে গিয়ে মৃত পাখিগুলোর হাড় দেখতে পায়, কিন্তু মাকড়সাগুলোকে দেখতে পায় না, কারণ সেটি মাটির নিচে লুকিয়ে ছিল। তার চারপাশে এক এক করে আরো উট পাখি উধাও হতে থাকে, যেন মাটি তাদের গিলে খাচ্ছিল। পরের দিন রেডিও হোস্ট হার্লেন মানুষের বাড়িতে মৃত প্রাণীর খবর নিয়ে আলোচনা করেন এবং এটা কোনো ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে শেয়ার করেন। এদিকে আশলি আবার বাইক রেস দেখতে যায়, কিন্তু ব্রেড তাকে তার গাড়িতেই থাকতে বলে কিছু রোমান্টিক মুহূর্ত কাটানোর জন্য। ব্রেড একটু বেশি ঘনিষ্ঠ হতে চাইলে আশলি তাকে থামিয়ে বলে সে এখন প্রস্তুত নয়, কিন্তু ব্রেড শুনতে রাজি না হলে আশলি ড্রেজারটি ব্যবহার করে, যার ফলে ব্রেডের মূলধনের বিদ্যুতের আঘাতে সে মাটিতে পড়ে যায়। ব্রেড ট্র্যাক থেকে পড়ে গিয়ে প্যান ভিজিয়ে ফেলে। ব্রেড তাকে বলে সে এবার একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে। তখন আশলি রাগ করে সেখান থেকে চলে যায়। ঠিক সেই মুহূর্তে বড় মাকড়সাগুলো হাজির হয় এবং ব্রেড ভয় পেয়ে চিৎকার করে। সে বন্ধুদের সতর্ক করতে দৌড়ায়, কিন্তু তারা তার ভেজা প্যান্ট দেখে তাকে ভয় পেয়ে কান্নাকাটি করা বাচ্চা বলে উপহাস করে। হঠাৎ একটি মাকড়সা এক কিশোরের উপর লাফিয়ে পড়ে এবং তাকে মেরে ফেলে। এরপর সবাই ভয় পেয়ে পালাতে শুরু করে। কেউ কেউ বাইকে করে পালাতে সক্ষম হলেও মাকড়সাগুলো বেশ কয়েকজন ছেলেকে ধরে ফেলে এবং দুপুরে খাবার হিসেবে খেয়ে ফেলে। মাকড়সাগুলো বাইকগুলোকে তাড়া করে তাদের দুর্ঘটনা ঘটিয়ে তাদেরকে খেয়ে ফেলে। ব্রেড দ্রুত গতিতে বাইক চালিয়ে এক বড় লাফ দেয়, যা তাকে একটি মাকড়সাকে আঘাত করে দূরে ফেলে দিতে সাহায্য করে। তখন আরেকটা মাকড়সা তাকে অনুসরণ করতে এলে একটি ট্রাকের নিচে চাপা পড়ে মাকড়সাটি মারা যায়। অন্যরা ট্রাকটির ওপর লাফিয়ে পড়ে ড্রাইভারকে বিভ্রান্ত করে, ফলে ট্রাকটি কিছু বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ছোট একটি বিস্ফোরণ ঘটে, যার ফলে অনেকগুলো মাকড়সা মারা যায় এবং ফোন লাইনও নষ্ট হয়ে যায়। ব্রেড মনে করে যে সে মাকড়সাগুলোকে হারিয়ে দিয়েছে, কিন্তু আরো অনেক বড় মাকড়সা চলে আসে। সে এবার দ্রুত বাইক চালিয়ে পালাতে থাকে। সে দুর্ঘটনাবশত খনিতে প্রবেশ করে এবং প্রবেশ পথে থাকা কাঠের সাথে ধাক্কা খায়, যার ফলে পুরো গর্তটা বন্ধ হয়ে যায়। মাকড়সাগুলো যখন তাকে খুঁজে বের করতে মাটি খোঁড়া শুরু করে, তখন ব্রেড অন্য একটা পথ দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে। এদিকে গ্ল্যাডিসের কুকুরটি বেসমেন্টে একটা শব্দ শুনে তদন্ত করতে যায়। সে দেয়ালে একটা গর্ত দেখতে পায় এবং ঘেউ ঘেউ করতে থাকে। হঠাৎ একটা বিশাল মাকড়সা বের হয়ে এসে কুকুরটিকে ধরে নিয়ে যায়। যখন গ্ল্যাডিস তার কুকুরটিকে খুঁজে পাচ্ছিল না, তখন সে তাকে খুঁজতে গর্তের কাছে চলে যায়। গর্তের কাছে তার কলার দেখতে পেয়ে সে ভেতরে গিয়ে আবিষ্কার করে যে তার বাড়ির মাটির নিচে থাকা অনেকগুলো গর্তের সঙ্গে যুক্ত। ঠিক তখনই বিশাল মাকড়সাগুলো তার সামনে হাজির হয়। মাকড়সার জালে গ্ল্যাডিস আটকা পড়ে যায়। ক্রিস তখন বাড়িতেই ছিল। কিছুক্ষণ পর ক্রিস শব্দ শুনে বেসমেন্টে নামে। সেখানে সে সেই গর্তটি আর বিশাল মাকড়সার পা দেখতে পায়। মুহূর্তে তার মনে পড়ে যায় মাইকের কথাগুলো। সে বুঝতে পারে যে মাইক মোটেও মিথ্যা কথা বলেনি। সকালে ক্রিস সেই পা নিয়ে মাইকের কাছে যায়। মাইক জানায় এ ধরনের মাকড়সা শিকারকে সাথে সাথে খায় না, তাই গ্ল্যাডিস হয়তো এখনো বেঁচে আছে অন্য একটি ঘরে। আশলি রাগের মাথায় ব্লেডের সব তোলা ছবিগুলো নষ্ট করে ফেলছিল। হঠাৎ একটি মাকড়সা জানালা দিয়ে তার ঘরে ঢোকে এবং আশলিকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। আশলির চিৎকার শুনে মাইক, ক্রিস আর সামান্থা দ্রুত ছুটে আসে। তারা দেখে মাকড়সাটি আশলিকে মাকড়সার জালে জড়িয়ে ফেলেছে। ক্রিস মাকড়সাটিকে বিভিন্ন জিনিস দিয়ে আঘাত করার চেষ্টা করে, কিন্তু মাকড়সাটি আরো জাল দিয়ে তাকেও আটকে ফেলে। ভাগ্যক্রমে সামান্থার কাছে একটা বন্দুক ছিল। সে সময় মতো সেটি খুঁজে পায় এবং মাকড়সাটিকে গুলি করে মেরে ফেলে। এরপর সামান্থা পুলিশ রেডিওতে পিটকে ফোন করে আর বলে যত বেশি সম্ভব অস্ত্র নিয়ে তাদের বাড়ি আসতে। এদিকে খনিতে ব্রেড তখন বাইরে বের হওয়ার পথ খুঁজছিল। তখনই সে মৃত খনি শ্রমিককে দেখতে পায়। পাশে আরো অনেক মানুষ মাকড়সার জালে বন্দী হয়ে আছে এবং তাদের মধ্যে কেউ কেউ এখনো বেঁচে আছে। ব্রেড ভয়ের চোখে দেখতে থাকে কিভাবে ক্যানেলা নামের মাকড়সাটি তাদের খাওয়া শুরু করে। এরপর ব্রেড দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। শহরের একজন নাপিত তার দোকান বন্ধ করছিল। এমন সময় সে দেখে দুটি বিশাল মাকড়সা তার এক বন্ধুকে ধরে মাকড়সার জালে পেঁচিয়ে ফেলেছে। এদিকে পুলিশ স্টেশনে পিট যতগুলো সম্ভব অস্ত্র নিয়ে তার গাড়িতে রওনা দেয়, কিন্তু সে জানতো না একদল মাকড়সা তাকে অনুসরণ করছে। সামান্থার বাড়ির কাছে পৌঁছানোর পর সে গাড়ির ছাদে কিছু একটা নড়াচড়া শব্দ শুনতে পায় এবং উপরের দিকে গুলি করে। এতে একটি সবুজ তরল তার মুখে এসে
পড়ে। এ সময় সামান্থা ও বাকিরা বাইরে এসে মাকড়সার জালের দিকে গুলি করে এবং সবাই কোনো মতে গাড়িতে উঠে পড়ে। আক্রমণ করতে এলে ক্রিস সেটিকে গুলি করে। এরপর তারা গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পুলিশের গাড়ি শহরের মধ্যে দিয়ে যেতে থাকে এবং অনেকগুলো মাকড়সা সেটিকে দেখে পিছু নেয়। তারা সকলে একটি রেডিও শোতে আসে। সামান্থা তার রেডিও শোর দায়িত্ব নেয় এবং শহরের সবাইকে মাকড়সার ব্যাপারে সতর্ক করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, কারণ হারল্যান্ডের শোতে সবসময় মিথ্যা এলিয়েনদের আজব গল্প প্রচার করা হতো। তখনই এক দৈত্যকার মাকড়সা এসে ট্রেনটিকে কাঁপাতে শুরু করে। সামান্থা তখন শেষবারের মতো একটা বার্তা পাঠায়, সবাইকে মার্কেট প্লেসে আশ্রয় নিতে হবে, কারণ তার কংক্রিটের দেওয়ালগুলো তুলনামূলকভাবে অনেক বেশি নিরাপদ। মাকড়সাটি ওটাকে ধাক্কা দিতে থাকে। এদিকে পিট তাকে লক্ষ্য করে গুলি করতে শুরু করে যতক্ষণ না সেটি মারা যায়। ট্রেনটি ভেঙে পড়ে যায় এবং মানুষের কান্নার আর্তনাদ শুনতে পায় রেডিওতে। তখন আরো একটি মাকড়সা হাজির হয়। তখন তারা দ্রুত গাড়িতে করে পালিয়ে যায়। এরপর দেখা যায় আরো একটি গাড়িতে মাকড়সা উঠে পড়েছে এবং সেটা নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়ে। স্থানীয়রা কি হয়েছে সেটা দেখার জন্য বাহিরে আসে আর দেখতে পায় রাস্তায় শত শত মাকড়সা ছড়িয়ে পড়েছে। চারদিকে মানুষ আতঙ্কে পালাতে শুরু করে। দানবীয় মাকড়সাগুলো মানুষের ঘরে জানালার ভিতরে ঢুকে মানুষকে মারতে শুরু করে। মাটির নিচ থেকে অনেক মাকড়সা আক্রমণ করতে শুরু করে। একজন লোক একটা মই দিয়ে সেতু তৈরি করে কোন রকমে নিজে গাড়িতে উঠে পালায়, কিন্তু মাকড়সাগুলো ছিল খুবই ভয়ঙ্কর। তারা মানুষের গাড়ি ভেঙে মানুষদেরকে টেনে বের করতে শুরু করে। সামান্থার দল তখন শহরের এই অবস্থা দেখে তখন স্পিকারে পুলিশ মলে যাওয়ার জন্য বলতে থাকে। এই মুহূর্তে মলে কয়েকজন কর্মী এবং মেয়র ছাড়া আর কেউ ছিল না। মেয়র এত লোক আসতে দেখে খুবই খুশি হয়, কারণ সেভাবে সবাই হয়তো সমর্থন জানানোর জন্য এসেছে। যখন সবাই মলের মধ্যে প্রবেশ করে তখন মাকড়সাগুলো মলের মধ্যে প্রবেশ করতে শুরু করে। দেখা যায় গুলি করে মাকড়সাগুলোকে সরানো যাচ্ছিল না। সবাই ভেতরে ঢোকার পর একজন কর্মী গেট বন্ধ করতে শুরু করে। সামান্থা এবং পিটকে সময় মতো ভিতরে ঢুকতে হয়। সব দরজা বন্ধ করে দেওয়ার পর তারা কিভাবে এগিয়ে যাবে সেগুলো নিয়ে আলোচনা শুরু করে। এখানে সেনাবাহিনীর সাহায্য দরকার। মেয়র জানায় তার কাছে একটা সেলফোন আছে, কিন্তু সিগন্যাল খুবই দুর্বল। তাই ক্রিসের সঙ্গে আরো একজন অ্যান্টেনা ব্যবহার করার জন্য সাজে যেতে রাজি হয়। অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় এমন কিছু ইকুইপমেন্ট খোঁজা শুরু করে। মাইক কিছু পারফিউমের বোতল নিয়ে ক্রিসকে দেয়, যেগুলো ব্যবহার করলে ওরা হয়তো বিভ্রান্ত হতে পারে। কিছুক্ষণের মধ্যে ক্রিস আর হারল্যান্ড ছাদে পৌঁছায়। ক্রিস অ্যান্টেনা বেয়ে উপরে উঠতে শুরু করে আর এদিকে মাকড়সাগুলো বিল্ডিং এর উপরে উঠছে। হারল্যান্ড তখন মাকড়সাগুলোকে গুলি করতে শুরু করে। ক্রিস তখন ওপাশের অপারেটরকে ফোন করে, কিন্তু তারা ক্রিসের কথা বিশ্বাস করে না। এদিকে মাকড়সার আরো একটি দল উদান কেটে আঘাত করতে শুরু করে। সবাই ধৈর্য ধরে অপেক্ষা করছিল। তখন আসলে খেয়াল করে মিয়ার পেছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে। সেখানে একজন বুঝতে পারে হয়তো মিয়ার বেসমেন্টের খনিতে যাচ্ছে। এদিকে তারা সবাই মাকড়সাগুলো মারার জন্য প্রস্তুত হয়ে যায়। দেখা যায় মাকড়সাগুলো ততক্ষণে গেট ভেঙে ফেলেছে। এরপর সেটি পিছু হটে যায় আর শত শত ছোট মাকড়সা ভিতরে ঢুকতে সাহায্য করে। সবাই গুলি করতে থাকে, কিন্তু মাকড়সার সংখ্যা অনেক বেশি হওয়ার জন্য তারা বেসমেন্টের দিকে পালাতে বাধ্য হয়। ইতিমধ্যে মলের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। এদিকে দেখা যায় সবাই চলে গেলেও পিট সময় মতো পালাতে পারে না। তাও সে কোনো মতো কায়দা করে বেরিয়ে যায়। বেসমেন্টে থাকা জীবিতরা দেখতে পায় মেয়র যাওয়ার সময় দরজার তালা মেরে গেছে। তার মানে তারা বেসমেন্টের মধ্যে আটকা পড়েছে। ছাদে মাকড়সাগুলো দুজনকে ঘিরে ফেলে। তাই হারল্যান্ড তাদের মনোযোগ সরানোর জন্য নিচে ঝাঁপ দেয়। একই সময় পিট বেরিয়ে আসে আর মাকড়সাগুলো তাদের পিছনে আসে। পিছনের দরজাটি কেবলমাত্র ভিতর থেকে খোলা যায়, তাই তাদেরকে সেখান থেকে পালাতে হয়। খনিতে মেয়র ব্রেডকে দেখে অবাক হয়ে যায়। সেই মুহূর্তে মাকড়সাগুলো তাদেরকে খুঁজে পায়। মেয়ার বেডের বাইক নিয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু একটি মাকড়সা তাকে ধরে নিয়ে যায়। আরো অনেক মাকড়সা আসতে দেখে ব্রেড বাইক নিয়ে পালিয়ে যায়। মলের একটি দোকানে একজন নাপিত লুকিয়ে ছিল। সে একটি চলন্ত বস্তু দিকে খেয়াল করে না যতক্ষণ না মাকড়সাটি নিজেকে প্রকাশ করে। এরপরে তাকে মেরে ফেলে। এদিকে ক্রিসকে দেখা যায় সে মাকড়সার হাত থেকে বাঁচার জন্য অ্যান্টিনার তার ধরে ঝুলে পড়েছে। এরপর সে সরাসরি মলের ভিতর প্রবেশ করে। সামান্থা ক্রিসকে আটকে থাকতে দেখে সাহায্য করে আর সবাই একত্র হয়ে পালাতে চায়। তখন কিছু একটা দরজায় আঘাত করে। আসলে এটা ছিল ব্রেড। সে ছোট একটা মেশিন ব্যবহার করে পথ খুঁজছিল। তখন সেখানে কিছু মাকড়সা ছিল, তাই সবাই সেগুলোকে গুলি করে মেরে ফেলে। আরো কিছু মাকড়সা অন্য দরজা খোলার চেষ্টা করছিল, তাই সামান্থা ওই মেশিনটি দিয়ে সেগুলোকে আটকায়। আর এদিকে সবাই পালাতে শুরু করে। তারা সুড়ঙ্গ দিয়ে দৌড়ানোর সময় ক্রিস একটা অদ্ভুত গন্ধ পায়। বুঝতে পারে এটা মিথেন গ্যাস, যার একটা ছোট স্ফুলিঙ্গ তো পুরো জায়গাটা উড়িয়ে দিতে পারে। তখন তাদের মধ্যে একজন ভুল করে অন্য রাস্তায় চলে যায়, যে কারণে একটা মাকড়সা এসে তাকে নিজের বাসায় টেনে নিয়ে যায়। অন্যদিকে একটা মাকড়সা এসে তাদেরকে আক্রমণ করতে গেলে তারা সেটিকে মেরে ফেলে। তখন দলটি আরো এগিয়ে যায় এবং মাকড়সার বাসা খুঁজে পায়। এখানে অনেক মানুষকে বন্দি করে রাখা হয়েছে, শুধুমাত্র রানী মাকড়সা এদেরকে খাবে বলে। তখনই উপর থেকে একজন মানুষকে পড়তে দেখা যায়।
জাল খুলে দেখতে পায় এটা ছিল ওই মেয়র। তাকে মুক্ত করার পর ক্রিস সামান্থাকে বলে সে যেন দলটিকে বাহিরের পথের দিকে নিয়ে যায়। আর ক্রিস গ্ল্যাডিসকে খুঁজতে সেখানেই থেকে যায়। আলাদা হওয়ার আগে ক্রিস তার অনুভূতি প্রকাশ করার চেষ্টা করে, কিন্তু সামান্থা তাকে বলে সে জানতো আসলে ক্রিস তাকে পছন্দ করে। সে আরও জানায় ক্রিস তার স্বামীকে পিটিয়েছিল কারণ সে তার সঙ্গে প্রতারণা করেছিল, আর ক্রিসের বাবা মারা যাওয়ার আগে তাকে এটা বলে গিয়েছিল। তখন সামান্থা যাওয়ার সময় তাকে একটি চুমু দিয়ে যায়। এদিকে মাকড়সাগুলো বেসমেন্টের দরজা ভেঙে ফেলে এবং তাদের পিছু করতে শুরু করে। কিছুক্ষণ পর অনেক গন্ধের মধ্যে গ্ল্যাডিসকে ক্রিস খুঁজে পায়। দেখতে পায় সে এখনো জীবিত আছে এবং ভালোই আছে। গ্ল্যাডিস তখন উপরের দিকে তাকিয়ে ক্রিসের পেছনে সোনার স্তর দেখতে পায়। ঠিক সেই মুহূর্তে ভয়ঙ্কর মাকড়সাটি এখানে এসে হাজির হয়, কিন্তু মিথেন গ্যাস থাকার কারণে সে গুলি করতে পারছিল না, কারণ পুরো সোনার খনি বিস্ফোরিত হয়ে তাদের গায়ে পড়তো। এর বদলে সে মাকড়সার মুখের উপর পারফিউম ছুঁড়ে মারে। মাকড়সাটা তখন অমনোযোগী হয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য। এই সুযোগ যথেষ্ট ছিল। এরপর তারা দুজনে ব্রেডের বাইক নিয়ে সেখান থেকে পালাতে থাকে। পালানোর সময় ক্রিস একটা লণ্ঠনের ভেতরে ডেসলাই লুকিয়ে রাখে। মাকড়সাটি তাদের পিছু নেওয়ার সময় বাকিরা কোনো মতে খনি থেকে বেরিয়ে জেনারেটরের কাছে চলে আসে। এটি চালু করার জন্য কোনো গ্যাস না থাকায় আশলি তার ডেজার্টটি দেয়, আর এটি জেনারেটর চালু করার জন্য কাজে লাগে, যে কারণে একের পর এক বাতি জ্বলতে থাকে। আর সেগুলো স্ফুলিঙ্গ দেশলাইয়ের বক্সে আগুন ধরে যায়, যার ফলে এখানে বিশাল আগুন ধরে এবং পুরো বাংকারে ছড়িয়ে পড়ে। ক্রিস আর গ্ল্যাডিস বাইক নিয়ে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে, কিন্তু সব মাকড়সারা আগুনের মধ্যে আটকা পড়ে যায়, আর ওই বিস্ফোরণে সব মাকড়সারাই মারা যায়। এদিকে মেয়র তখন আফসোস করছিল, কারণ এই অবস্থায় খনিটি বিক্রি করতে পারবে না। ঠিক তখনই সেখানে ফায়ার সার্ভিসের লোক চলে আসে। জানা যায় তারা সবাই হারল্যান্ডের ভক্ত ছিল, তাই তারা সবাই শোয়ের লোভে এখানে ছুটে এসেছে। তারা অন্য বন্দী ব্যক্তিদের কথা জিজ্ঞাসা করলে ক্রিস জানায় গ্ল্যাডিসই একমাত্র যে কিনা জীবিত ছিল। আর এই সুন্দর মুহূর্তের সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা কেমন ধরনের গল্প পছন্দ করে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।